মাননীয় আদালত যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনে বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে। আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর। ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি। আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়। সাক্ষী স্বয়ং আসামির একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা মাকে বিষ পান করিয়ে হত্যা করিয়েছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক। আরে দুলা ভাই, আপনার লগে পারে এমন উকিল আছে? আমার কাছে দেন। হযরত আলী, জি। সব টাকা গুনে দেখেছো? হ্যাঁ দুলা ভাই। এই সপ্তাহে কত আসলো? দুলা ভাই, 3 লাখ টাকার উপরে আছে। জলদি রেডি হও, বাড়ি যেতে হবে। দুলা ভাই, যাদের জমি বায়না করা আছে তাদের মধ্যে অন্তত 4-5 জনের জমি দলিল করতে হবে। আগামীকাল ওদের জমি মেপে ঢালাই করা পিলার চারিদিকে বসা। শুধু রেস্ট। হ্যাঁ, আলীনগর যাওয়ার ব্যবস্থা করেছো? দুলা ভাই, জয়নাল মাঝিকে খবর দিয়েছে। বাবা, তুমি শুক্রবার হলেই উকিল সাহেবকে পার করার জন্য বসে থাকো কেন? সাদেক উকিল নদীর পারের সব সম্পত্তি কিনা ফেলাইছে, সামান্য কিছু বাকি। তাতে আমাদের কি? আমারই প্রতি সপ্তাহে 500 করে টাকা দেয়। সেই টাকা দিয়েই তো তরে আর তোর বউরে লেখাপড়া শিখাই। বাবা মামুন ওই যে আয়সা পড়ছে।
হযরত আলী, জি যা যা তোকে যেভাবে বলেছি তুই কিন্তু সেইভাবেই কাজ করবি। দাও, 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 দাও। এক কাদায় পড়ে গেলাম। আমার স্যার। জুতার কি হইব? আমার পিছু পা রাখেন। দুলা ভাই ওর পিঠের মধ্যে পা উঠান। হায় রে, দেখছো কারবার? বাবা মামুন, জলদি বালতি করে পানি দিলে সাড়ে পা ধোয়া দিতিব। আপনি পাটা নিচে রাখুন, আমি ধুয়ে আরে দিচ্ছি। বাবা, কয় কি? কি করতেছিস তুই? অন্নদাতা পিছে কেন, বুকে পা রাখলেও সেই পা ধুয়ে দিতে আপত্তি করতে নাই। চাল আর সাবান নাই, খালি বলতে চাপছে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। স্যার, দোষটা আমার। কেন, তুমি কি আগে থেকেই জানতে এখানে প্যাক কাদা আছে? না স্যার, আগে জানলে কি আপনার পা রাখতে দিতাম? দরকার হইলে বাপ বেটায় মিলে পিঠ রাখতাম। ঠিক আছে, এরপর থেকে আমাদের ভাগনা নাদেরকে নিয়ে আসবো। স্যার, নাদের বাবাজি কোথায়? খুশি, আমি এখানে। খুশি, যখন তুমি আমার সামনে আসো আমি নিজেকে তখন আর ধরে রাখতে পারি না। তোমার এই অপরূপ সৌন্দর্য দেখলে আমার যৌবনী বসন্তের বাতাস বহে। এই না দে, এরকম করে কি দেখতেছো? হ্যাঁ, তুমি যেমন দেখতে সুন্দর তেমনি টকটকে তোমার বক্ষ যুগল। ছি, লজ্জা করে না এইভাবে তাকায় থাকতে? আমি তো অন্য কোনো মেয়েকে দেখছি না, দেখছি আমার ভালোবাসা মানুষটিকে। তাতে লজ্জা কিসে? খুশি, আমরা দুজন একে অন্যের হৃদয়ে মিশে গেছি। তাই আসো একে অপরকে বুকে জড়িয়ে ধরে হারিয়ে যাই। খুশি, না দে, এই কি করতেছো? কেউ দেখে ফেলবো তো। কারা তোমার বুকের পাটা অ্যাডভোকেট সাদেক আলী খানের বাংলো বাড়িতে ঢুকবে, আমাদের দেখবে। দেখা ফালাইছি তোমার বাবার কেয়ারটেকার দেখা অনেক অপকর্ম নীরবে সহ্য করছি। বিয়ার আগে এই কি করতেছো? এরকম করলে আমি কিন্তু চলে যাবো। আমি আর পারছি না খুশি, প্লিজ। সেই দুপুর থেকে তোমাকে কাছে পেয়ে আমি যে যৌবনের উন্মাদনায় পাগল হয়ে গেছি। লক্ষ্মীটি, তুমি আমাকে বাধা দিও না প্লিজ। খুশি আমার, তুমি এরকম করো না। আজ বিয়া হোক, তারপরে যখন ইচ্ছা তখন আমার কাছে দেখো। আমি নিজে তোমার বুকে জড়াই নেব। নাদের, তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার আবেগের কথা, আবেগ ফুরাই গেলে বাস্তবে কি হবে একটু চিন্তা করে দেখো। এই আমার আবেগ নয় খুশি, বাস্তবে তোমাকে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমার মাথায় হাত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। তুমি বলো কবুল, তুমি বলো কবুল, বলো কবুল, বলো কবুল, বলো কবুল। খুশি, 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 মোহাম্মদ আদালত, আমার জীবনটার মতো পাকবেন নাদের খানের জীবন যেন শেষ হয়ে না যায়, এই ব্যাপারে বোন আমাকে বলেছিল কাজের ফাঁকে ফাঁকে আপনাকে যেন স্মরণ করিয়ে দেই, কিন্তু আপনার ভয়ে আমি কখনো স্মরণ করিয়ে দিতে পারি নাই। তাই বোন অতি সাহস করে আপনার আদালতে আমার বিচার শেষে আমার মাফ করে। বস, ঘরের বিচার পরে করেন, আগে বাহিরের বিচার ঠেকান। কেন, কি হয়েছে? আপনার ছেলে নাদের খানকে চেয়ারম্যান সহ এলাকাবাসী ধরে নিয়ে মাঠের মধ্যে বিচার করছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই, বিচার চাই। এলাকাবাসী, আপনারা থামুন। প্রিয় এলাকাবাসী, অ্যাডভোকেট সাদেক খানকে সংবাদ দেওয়া হয়েছে। তিনি এসে কি করেন আগে সেটা আমরা দেখি। যদি সাদেক খান তার সন্তানের উপযুক্ত বিচার না করেন
তাহলে আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দৃষ্টান্তমূলক বিচার করব। মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো, মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো। অশোক নাদের খানের অশোক নাদের খানের অসামাজিক নাদের খানের। প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি, বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। আপনারা শান্ত হন। উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো, নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো? এটা বিচারের স্থান, বাপ বেটা মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। এই মেয়ে, মিথ্যা বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমারে কলমা পইরা মাথায় হাত রাইখা আল্লাহ রসুলের সাক্ষী রাইখা বিয়া কইরা তারপরে। আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন, কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত। আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করেছে। আল্লাহ চেয়েছেন বলে আজ আমাদের মিলন হলো। আচ্ছা খুশি, একটা প্রশ্নের উত্তর দাও তো, মৌচাকে মধু থাকে নাকি মৌমাছিতে? মৌচাকে। ঠিকই বলেছো। দুলা ভাই, নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকটা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছেন। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর, যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা, দেখো, ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফালাইলা? শোনো, বিয়াই বড় লোক, তার বাড়িতে জামু একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি করে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মা আবার খাওয়ান দাওয়ান লয়ে বসে থাকবো। খুশি? মা! মা, তুমি কেমন আছো? ভালো। তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা। বেআই, জি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছি, পেট ভরে খেতে হবে। পেট ভরেই খাবো। নইলে বাড়িতে গিয়ে বিয়ানকে বলবেন ইচ্ছা থাকা সত্ত্বেও লজ্জায় পেট ভরে খেতে পারিনি। আর একটা মাংস পেয়ে এলাম। ফজর, বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমি তোকে নিয়ে বাড়িতে যাব। তুমি তো বাড়িতেই আছো, আবার কোন বাড়িতে যাবে? বাড়ি। বেআইন কি আমগুলোকে রাগ কইরা বাপের বাড়ি চলে যাবেন? আপনাদের সাথে রাগ করে যাব কেন? সংসারের দায়িত্ব তুলে দিয়েছি আপনাদের মেয়ের উপর। এত বড় সংসারের দায়িত্ব কি সে পালন করতে পারবে? অবশ্যই পারবে। সেই সকাল থেকে ও পাকের ঘরে কত করে বললাম আচ্ছা, বাবাজি, বসো। বাবা মার সাথে একত্রে আমরা খাবো, রাজিই হলো না। বলে কি
বাবার সামনে যেতে ওর ভয় লাগে। বসবো বাবা? বসো। বিয়াই, বিয়ান, খাওয়া শেষ করে আমার ঘরে আসুন। ঠিক আছে বিআই সাহেব। বিয়াই, আসুন আসুন আসুন। বসুন বসুন। বিয়াই, বিয়ান, আপনাদের দুজনের কাছে আমি একটা দাবি করব। বলুন, না করতে পারবেন না? বিআই, আমরা গরিব মানুষ, আপনার মতো বড় লোকের দাবি পূরণ করা কি আমাকে পক্ষে সম্ভব? ইচ্ছা করলেই আপনাদের পক্ষে পূরণ করা সম্ভব। বেয়াই সাহেব, গরিবের পৃথিবীতে বাইসা থাকা আর না থাকা সমান কথা। মায়ের সুখের জন্য না হয় জীবন দিতে হইল। তাই বলেন, কি আপনার প্রস্তাব? এখানে বিষ আছে। আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? জয়নাল মাঝি, তুমি ভুলে যেও না, আমাকে নদী পারাপার করতে গিয়ে প্যাক কাদায় পা পড়লে তুমি আর তোমার ছেলে তোমার পিঠে পা রেখে আমার পা ধুইয়ে দিতে। ধনী গরিব এক মসজিদে নামাজ পড়তে পারে, এক গির্জে প্রার্থনা করতে পারে, একই মন্দিরে পূজা করতে পারে, কিন্তু ব্যয় বলে বুকে জড়িয়ে ধরতে পারে না। আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্র প্রমাণ করে তালাক দিয়ে দেবে। উকিল সাহেব, আমরা গরিব হইল মানুষ, সম্পত্তি না থাকলেও সমাজে ইজ্জত লয়ে বাইচা থাকতে চাই। মায়ের শ্বশুরের প্রস্তাব পূরণ করতে না পারলে বাবা মায়ের সামনে মায়ের তালাক দিব না, না, তা হইতে পারে না। আমরা আপনার প্রস্তাবে রাজি, তবে আমার একটা দাবি আছে। বুঝতে পেরেছি। আপনাদের ছেলে মামুনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে, এই তো? জি। যেহেতু আপনারা আমার প্রস্তাব মেনে নিলেন, সেহেতু আমি কথা দিচ্ছি, মামুনকে আমি লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। বাবা, মা, মা, বাবা, তোমরা কাঁদছো? কি হয়েছে? মামুন, এবার তো তোর মা আর আমি গভীর করে একটা স্বপ্ন দেখে তোর কাছে শুই চাইছি। বাবা, কি স্বপ্ন দেখলে? আমাকে দুইজনারে একটা সাপে কাটছে। একই সাপকে দুইজনকে কাটতে পারে? পারে, পারে বাপ, পারে। ভাগ্যে যদি দুইজনের মরণ একসাথে থাকে তাইলে পারে। চলো, তোমরা দুজন ঘুমাবে আর আমি সারা রাত জেগে জেগে পাহারা দেব। না, তার আর দরকার হইব না। তবে বাপ, তোর একটা কথা কয়ে যাই, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তুই তো এতে হয়ে যাবি, তাই না? স্বপ্ন কি আর বাস্তবে সঠিক হয়? কোনো কোনো সময় হয়। যদি বাস্তবে সত্যি হয় তাহলে আমাকে দুইজনকে তুই ক্ষমা করে দিস বাপ। আমাকে আমাকে কোনোদিন ভুলে যাস না বাপ, কোনোদিন ভুলে যাস না। বাপ, আমগো কথা স্মরণ রাখিস। গতকাল বুবু শ্বশুর বলল আমাকে ব্যারিস্টার বানাবে। মা বাবার মুখ কালো দেখলাম। এত রাতে মা বাবা দুজনে এসে এসব বলছে। আমাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে বুবুর কাছে সব খুলে বলতে হবে। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। না চাচা, আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না চাচা।
আমার মা বাবা বিষ পান করে আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এসব তুই কি বলছিস মামুন? হ্যাঁ চাচা, আমি নিজ কানে শুনেছি। বাবা আমাকে ওই সাদেক উকিল বলেছিল তার দাবি মেনে নিলে আমাকে সে ব্যারিস্টার বানাবে। তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, যত টাকা দরকার হবে আমি তা বহন করে তোকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানাবো। তারপর সাদেক উকিলের সাথে আইনি লড়াই করবি। হ্যাঁ চাচা, আমি বাবা মায়ের কবর স্পর্শ করে কথা দিচ্ছি, আমি হব ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার। মামু, তুমি চলে এসেছো? জি ভাগনা, আইসা গেছি। তাহলে সবই পরিকল্পিত? হ্যাঁ, এইখানেই শেষ না, বাকি বিষয়টাও দেখবে। এই, ওই পাশের ঘর থেকে ওর মেয়েটাকে নিয়ে যা। যা। বাবা, ওরা আমাকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে এসেছে। আমার মেয়ে কি অপরাধ করেছে? তোমার মেয়ে কোনো অপরাধ করেনি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেই ফর্মুলায় এখন তুমি হলে মাথা, আর তোমার মাই হলো কান। তাই জলদি গতকালকে ব্যাংক থেকে উঠানো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টস অফিসারকে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তাটা গেছে, নইলে এই, তোমাদের টাকার দরকার, টাকা দেব, কিন্তু আমার মেয়েকে ধরে আনলে কেন? তুমি হচ্ছ ঘটি, কঞ্জুস মানুষ, নিজের জান গেলেও টাকা দিবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তোমার মেয়েকে ধরে এনেছি। ফোনটা দাও, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যালো, অ্যাকাউন্টস অফিসার সাহেব, গতকাল ব্যাংক থেকে যে 50 লাখ টাকা তুলেছেন, সেই টাকাটা নিয়ে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তা গেছে সেখানে চলে আসুন। এখন আমার মেয়েকে ছেড়ে দাও। আপনি ভদ্রলোকের মতো ওই মামুর সাথে যাবেন, টাকা বুঝে পেয়ে ফোন দিলে আপনার মেয়েকে সসম্মানে ছেড়ে দেবো। চলো, কে যাবে আমার সাথে? মামু যাও, টাকার পেয়ে ফোন দেবে। আমাকে জলদি মুক্ত করে নিয়ে যাবে। মারি না, তুই কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই, তোরা দুজনেই রুম থেকে বের হয়ে পাশের রুমে অপেক্ষা কর। যা। আমার মামু মনে হয় চলে এসেছে। মামু, মারিনা, রিনা, রিনা, মোহাম্মদ। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আইনসম্মতভাবে নাদের খানের একজন বিবাহিতা স্ত্রী আছে। খান মঞ্জিলের মান সম্মান বিসর্জন দিয়ে সে এত বড় অন্যায় করতে পারে না। এই মামলা মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। রতনপুরে নাদের খানের ভাবমূর্তি, সেই সাথে তার পিতার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই নারী ঘটিত এই কেলেঙ্কারি দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এই ধর্ষিতা কন্যা রিনার জন্মদাতা পিতা। পৃথিবীতে কোনো পিতাই টাকার লোভে তার নিষ্পাপ কন্যার চরিত্রে কলঙ্কের কালিমাকে এভাবে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ায় না, কাঠগড়ায় দাঁড়ায় না মহামান্য আদালত। আপনার আর কিছু বলার আছে? যেহেতু আমার উকিল সাহেব অনুপস্থিত, তাই আমি আর কিছু বলতে চাই না, কিছুই বলতে চাই না। রিনা ধর্ষণ মামলার আসামি নাদের খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ না থাকাতে, তাছাড়া তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তারের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় অত্র মামলার আসামি নাদের খানকে বেকসুর খালাস দেয়া হলো। অবজেকশন, ইওর অনার।
মহামান্য আদালত, এই মামলার ঘোষিত রায় বাতিল করে পুনরায় বিচার কার্য জেরা করার আমাকে সুযোগ দিন। কে আপনি? বিজ্ঞ আদালত, আপনি হয়তো নিশ্চয় জেনেছেন সম্প্রতি বাংলাদেশের একজন ছাত্র বিলেতের বার অ্যাট ল পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এদেশের সুনাম এবং গৌরব বৃদ্ধি করেছে। আপনি তাহলে ব্যারিস্টার মামুন? ইয়ার্ড, মামলাটি খুবই স্পর্শকাতর। মিলার্ড, আমাকে বাদীপক্ষের আইনজীবী নিয়োগের অনুমতি দিলে বাস্তব সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। অবজেকশন ইওর অনার। যে আদালতে মামলার রায় একবার ঘোষিত হয় ওই একই আদালতে পুনরায় ওই মামলার বিচার কার্য হতে পারে না। বিজ্ঞ আদালত, আমি একটি পিটিশন মামলা পেশ করছি। বাবু, কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। পিটিশন মামলা গ্রহণ করা হলো। থ্যাঙ্কস মিলর্ড। অবজেকশন ইওর অনার। আপনার আদালতে আইনসম্মতভাবে পুনরায় মামলা নেওয়ার কোনো বিধান নেই। সিনিয়র অ্যাডভোকেট সাদেক আলী খান না দেখে না জেনে কোনো কথা বলবেন না। আদালত যে পিটিশন মামলা গ্রহণ করেছে তা বিধিসম্মত কিনা দেখে নিন। বলুন, বিধিসম্মত হয়েছে কিনা? হ্যাঁ, বিধিসম্মত। মিলর্ড, বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম জিজ্ঞাসা করছি। জয়দেবপুর থেকে গাড়িতে আসছি বাবার সাথে। আমি আপনার বাবার কথা জিজ্ঞাসা করিনি। বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পড়ি, কলেজের নাম আদর্শ কলেজ। অর্ডার, অর্ডার। এটা কোনো খেলার মাঠ নয়, আদালত। মিস রিনা, আপনাকে যা প্রশ্ন করছি তার উত্তর দিন। আমার সাথে পরিচয়পত্র আছে, দেখবেন? ব্যারিস্টার মামুন, আপনি যা প্রশ্ন করছেন উনি বোধহয় তা শুনতে পাচ্ছেন না। ইয়েস, ইয়েস, ইয়েস মিলর্ড, আমি আদালতকে এটাই বোঝাতে চেয়েছি। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন খুলে বলবেন কি? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বোঝাতে চাইছেন তার বাদী শর্ট অফ হিয়ারিং, অর্থাৎ কানে খাটো। ইয়েস মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, ধন্যবাদ আপনাকে। ইউ আর মিস্টার সাদেক আলী খান, সিনিয়র অ্যাডভোকেট অফ দিস আদালত। বিজ্ঞ আদালত, বাদীকে আমার আর কোনো কিছুই জিজ্ঞাসা করার নেই। ওকে। মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি রিনা ধর্ষণ মামলার তদন্তকারী দারোগা এবং ডাক্তারকে সাক্ষী হিসাবে কিছু জিজ্ঞাসা করতে। উভয়ই আদালতে উপস্থিত আছেন। মাননীয় আদালত, ওই মামলার সাথে এই মামলা রিলেটেড নয়, সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি না দেওয়ার জন্য আবেদন করছি। আবেদন মঞ্জুর না করে আদালত উভয়কে সাক্ষী প্রদান করার জন্য আদেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। আপনারা উভয়ই নিজ নিজ পেশায় নিশ্চয় বিজ্ঞ। ইয়েস। রিনা ধর্ষণ মামলার তদন্ত স্বার্থে মামলার বাদী মিস রিনাকে প্রশ্ন করে তার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করেছেন। অবশ্যই। আপনারা দুজন এখন আসতে পারেন। থ্যাংক ইউ। মিলর্ড, আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হলাম যে এই মামলার বাদী মিস রিনা কানে শুনতে পান না, অথচ তদন্ত কর্মকর্তা ও ডাক্তার জানালেন রিনাকে জিজ্ঞাসা করে তার দেয়া তথ্য অনুযায়ী তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তাহলে কি তদন্ত রিপোর্টের তথ্য সঠিক ছিল না? ইয়েস মিলর্ড, ঠিক তাই। তদন্ত করতে গিয়ে যা জানতে চেয়েছেন সঠিক উত্তর পাননি, তাই তদন্ত সঠিক হয়নি। মিলর্ড,
আমি বলতে চাই, ঘটনা যা ঘটেছে তার তদন্ত না হয়ে তদন্ত হয়েছে অন্য বিষয়ের। ইওর অনার, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করছেন আসামি কর্তৃক মিস রিনাকে ধর্ষণ করা হয়নি? জি, স্বীকার করছি। মাননীয় আদালত, আমার আর্জি পয়েন্টটি নোট করা হোক। নোটেড। থ্যাংক ইউ। এক্সকিউজ মি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাদেক আলী খান, আপনার কাছে আমি জানতে চাইছি, আমাদের দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলা এবং অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করলে এবং তা যদি আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তাহলে সে আসামির কি সাজা হতে পারে? ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অ্যাটেম্পট টু মার্ডার মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিলর্ড, আমি এখন তাহলে আসল ঘটনাতেই ফিরে যাচ্ছি। তাই করুন। মিলর্ড, আমার মক্কেল মিস রিনার সাথে আসামি নাদের খানের প্রেম ছিল। সেই সুবাদে তিনি আমার মক্কেলকে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায়ে মিস রিনা বিয়েতে রাজিও হন। পরক্ষণেই মিস রিনা জানতে পারেন নাদের খান বিবাহিত। মিস রিনা তার দেওয়া ওয়াদা প্রত্যাখ্যান করে নেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে যায় এই নাদের খান। মিলর্ড, ঘটনার দিন আসামি নাদের মিস রিনাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়েছিল। তখন রিনা তার ইজ্জত বাঁচাবার জন্য বাধা দেয়। নাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়, যে কারণে রিনা এখন কানে শুনতে পর্যন্ত পায় না। মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। আমি তখন কোনো চিৎকার করিনি। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, মিলর্ড। নোটেড। আসামি নাদের খান যেভাবে চিৎকার করে ধমক দিয়ে কানের পর্দা ফাটিয়ে শারীরিক নির্যাতন করেছে, এতে একটি অসহায় অবলা নারীর মৃত্যু হতে পারত। অর্থাৎ নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। দ্যাট মিন অ্যাটেম্পট টু মার্ডার, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস মিলর্ড, আসামি নাদের খানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি। না না, আমি তাকে খুন করতে চাই নাই। আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছি। আমি তাকে খুন করতে চাই নাই। সব মিথ্যে, সব মিথ্যে। শেষ করুন সব। অর্ডার, অর্ডার। রিনা ধর্ষণ মামলার পুনর্জেরা ও বিচক্ষণ ব্যারিস্টার মামুনের কৌশলগত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে নাদের খান বলপূর্বক রিনার ইজ্জত কেড়ে নিয়েছে। তাই আদালত এই মামলার অভিযুক্ত আসামি নাদের খানকে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আমার মেয়েটাই রায় শুনে হয়তো বাঁচবে, নয়তো সে নিশ্চিত আত্মহত্যা করত। বলো বাবা, তুমি কি চাও? আমি কিছুই চাই না, শুধু দোয়া চাই। তাছাড়া এক ভাই তার বোনের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ভাইয়া, আজ তুমি যা দেখালে বাবা, এ তো সবে মাত্র শুরু। দোয়া করবেন যেন সৎ পথে থেকে সততার সাথে কাজ করতে পারি। আসি। এই যে মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, রায় ঘোষণা শেষ না হতে চলে এলেন। আজ পর্যন্ত এই আদালতে আমার বিরুদ্ধে কোন আইনজীবী লড়তে সাহস পায়নি। আদালতে লড়াই করবে কি করে? আপনার একমাত্র পুত্রকে গুন্ডা বানিয়েছেন। কেউ আদালতে লড়াই করতে আসতে চাইলে পথে সেই গুন্ডা দিয়ে বাধা দেওয়া হয়। যেমন করে আজকে মামলার বাদী পক্ষে উকিলকে আসতে দেওয়া হয়নি। তবে আমি কি করে এলাম, কি আমার পরিচয় জানতে চাইলেন না মিস্টার সাদেক আলী খান? কে তুই? Don't say তুই, Mr. Khan. As a lawyer, you should learn how to behave with the honorable barrister. Remember, my name is Barrister Mamun Rashid Mamun. মামুন? কোন মামুন? জনতার হাতের মার থেকে রক্ষা পাবার জন্য, বংশের ইজ্জত রক্ষা করবার জন্য যে মাঝির কন্যাকে আপনার ওই কুলাঙ্গার পুত্রের পুত্রবধূ করে
খান বাড়ির খান মজলিসে উঠিয়েছিলেন, আমি সেই জয়নাল মাঝির ছেলে মামুন। কি মাঝির ছেলে ব্যারিস্টার? ইয়েস ইয়েস, আই এম এ সান অফ এ মাঝি। ব্যারিস্টার হয়েও গর্ব আর অহংকার করে বলছি, আমি মাঝির ছেলে ব্যারিস্টার। আমি ব্যারিস্টার হয়েছি শুধু আপনার প্রতিপক্ষ হয়ে আইনি লড়াই করবার জন্য। আমি দেখতে চাই আইনি বিষয় আপনার কত ক্রিমিনালি বুদ্ধি আছে। দুলাভাই ছেলেতে নয় যেন পিচ্ছু, যে কোনো মুহূর্তে আল বসিয়ে দিতে পারে, আমাদেরকে সাবধান। চাচা, আজ রিনা ধর্ষণ মামলার আমি বাদীপক্ষের আইনজীবী হয়ে সুন্দর একটি নাটক সাজিয়ে ওই নাদের খানের মুখ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডের রায় করিয়েছি। মামুন, তাতে কষ্টের কিছু নেই। এই সমাজে খারাপ লোকদের এইভাবে সাজা হলে নিরীহ লোকগুলো একদিকে যেমন রক্ষা পাবে, অন্যদিকে যারা অপরাধ কাজের সাথে লিপ্ত তারাই দৃষ্টান্ত দেখে হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে। ভাইয়া, হাই মামুন ভাইয়া, তুমি কেমন আছো? কেমন ছিলে? কখন আসলে? আরে বাবা, ভালো আছি, ভালো ছিলাম, আসছি এই মাত্র। তারপর বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। জানো ভাইয়া, এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছি। ভেরি গুড, আমি সব জানি। চাচা বল বাবা। পারুল কিন্তু বেশ বড় হয়েছে, ওকে এবার বিয়ে দিতে হবে। বাড়িতে আসতে না আসতেই আমাকে তাড়ানোর ব্যবস্থা করছো, বুঝতে পেরেছি। ভাবি এসে যেন বাড়িতে কোনো ঝামেলা না দেখে, তারই জন্য এই ব্যবস্থা করছো। আচ্ছা বাবা, আচ্ছা, কথা দিচ্ছি তোকে বাড়ির থেকে কখনোই তাড়াবো না। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে বাবা, সত্যি বলছি, সত্যি সত্যি। মা, জলদি ভিতরে চলো, ভাইয়ের জন্য খাবার রেডি করতে হবে না? চলো। আনন্দে সব ভুলেই গিয়েছিল। চলো। চল মা, চলো। চাচা, খুশি বুবু কেমন আছে? খুব সুখে আছে। সুখের বোঝা বইতে না পেরে খুশি এখন পাগল প্রায়। আমার ভাই মামুন আপনি গোপলা নাদের খান্ডে জেলে পাঠাইছে। বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনি গই না। যেই পোলাটা 11 বছর আগে ময়রা মাটির সাথে মিশা গেছে। তোর ভাই মরেনি, তবে অনেক আগেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে আজ কষ্ট করে প্রথম পরাজয়ের ইতিহাস ডায়েরিতে লিখতে হতো না। আপনারা সত্যি করে কন্ত যে মামুন ব্যারিস্টারের কথা কইতেছেন সত্যি কি সে আমার ভাই মামুন? দেখো দেখো, এই মাঝির মেয়ে একদিকে পাগলামি করছে, অন্যদিকে জানতে চায় ব্যারিস্টার মামুন ওর ভাই কিনা। বহুবার বলেছি এই আপদকে গলা টিপে মেরে ফেলো, আর দুর্ভোগ পোয়াতে হবে না। না, এলো না। আবার নির্বাচন এলে প্রতিপক্ষ ওয়ালে পোস্টার লাগাবে, জয়নাল মাঝির মেয়ে খুশি হত্যার বিচার চাই। তখন তুমি আবার ফেল করবে। হ্যাঁ, আমি একদিন হলো তোমাকে এই এলাকার এমপি দেখতে চাই। হবে না, হবে না। যে মানুষ গরিব বুকে জড়ায় ধরতে পারে না, ঘৃণা করে, অন্য মানুষের ভালো চায় না, আল্লাহ তাআলাও তার ভালো চাইতে পারে না। কারণ গরিব ধনী উভয় আল্লাহর সৃষ্টি। হযরত আলী, জি দুলাভাই। আমার চাবুকটা নিয়ে আয়। আজ তো আমারে মারলে বাধা দিব না, শুধুই কান্দু। কারণ আমার স্বামী জেলে যাওয়ার সংবাদ পাইয়া এখনো কাঁদতে পারি নাই। ভালোবাসার মানুষটারে অনেকদিন দেখতে পাবো না, কাছে পাবো না, সেবা করতে পারুম না। আমার ভাইয়ের কথা যখন শুনছি তখন একটা গান ধরি, দেখি
আহে কিনা নাইয়ারে নায়র নিতে আইসা কুন্দুরে যাও চইলা ভাটির দেশে ভাইজান থাকে নায়র নিতে কইও তারে কে তুই? অন্যায় অত্যাচার রুখে দাঁড়াতে, প্রতিহত করতে, জ্বলন্ত আগুনের ফুলকে এক মানব সন্তান, অশান্ত ঝড়কে শান্ত করতে হিমালয়ের মতো এক পাহাড়, অন্যায় অত্যাচারকে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠা করব। সুদূর নেপাল থেকে হিমালয় পর্বত সাথে নিয়ে এসেছি অশান্ত ঝড়কে শান্ত করতে। এখানে কি চাস? এক রোগিণীকে রোগ মুক্ত করতে, তাকে প্রাণে বাঁচাতে, বর্তমান পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এখানে এসেছি। দেখুন, এইটা আমাদের পারিবারিক বিষয়। একটি পরিবার সমাজেরই একটি অংশ। একজন অসামাজিক মানুষ সমাজে যা খুশি তাই করতে চাইবে, নেভার, তা কখনোই হতে পারে না। তাহলে কি করতে হবে? আপনারা যদি দাবি করেন আপনারাও সামাজিক মানুষ, তাহলে সমাজের অন্য 5 জন যা করছে আপনাদেরকেও তাই করতে হবে। যদি না করি তাহলে বাবু, আমার বাবু করে ডাকলো। বাবু, আমি। কে তুমি? তোমার ছোট ভাই মামুনের আত্মা। কিন্তু ওরা যে কইল তুই বাইসা আসস, ওই রাজাস নাই। আমি যদি বেঁচে থাকতাম তাহলে কি 11 বছরের মধ্যে একবারও আমার বাবুর খবর না নিয়ে পারতাম? না, তা পারতি না, এই বিশ্বাস আমার আছে। বাবুরে, মামুন, সত্যিকারে তুই আমার ভালোবাসো। তুই যে আমার একমাত্র বাবু, তুই ছাড়া আমার আর কে আছে? তুই একটা সত্যি কথা কইছস। বাবু, তাহলে চল, তুই আমার সাথে যাবি। মাতৃভাষা বাংলা হোক, এই আন্দোলনে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্যই, অথচ বাংলার মাটিতে বসে গাল দেবেন ইংরেজিতে? না না, সেটা ঠিক না। গালি বাংলাতেই হওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আপনার কাছে শিখতে হবে না। নীতিবাক্য তো আর আমি লিখিনি, লিখেছেন পণ্ডিত ব্যক্তিরা। তাই আমার মনে হয় সব শিক্ষিত লোকেরই এই উপদেশ মেনে চলা উচিত। দেখুন, আপনার কাছে জ্ঞান দিতে আদালতে আসিনি। আমি এই আদালতের একজন সাব জজ। যদি মনে করেন কাজটা ভুল হয়েছে, সরি বলে চলে যান। আর তা না করলে বার সমিতিতে আপনার বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য হব। অভিযোগ দেওয়াটাই ভালো হবে। কি নাম আপনার? ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন। ব্যারিস্টার মামুন? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করে নিচ্ছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, যা তিনি ঔষধের বোতল বলে বোঝাতে চাচ্ছেন। মিলর্ড, মিলর্ড, আসামি শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, একথা সত্য, কিন্তু বোতলে বিষ ছিল না মিলর্ড। আপনি কি এই মামলায় নিযুক্ত আইনজীবী? ইয়েস, আমি আসামি পক্ষে নিযুক্ত আইনজীবী।
এতক্ষণ আদালতে আমার হয়ে যিনি যুক্তি দেখিয়েছেন তিনি আমার অধীনস্থ জুনিয়র আইনজীবী। আমাকে ডেইলি অনেকগুলো মামলা করতে হয় বলে প্রথমত জুনিয়ররাই দেখে থাকেন। মাননীয় আদালত, প্রখ্যাত তরুণ আইনজীবী ব্যারিস্টার মামুন স্বীকার করেছেন যে শমশের হাওলাদারের রুমে একটি বোতল ছিল, তবে বোতলে যা ছিল সেটা বিষ নয় বলে তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ঠিক তাই মাননীয় আদালত। মাননীয় আদালত, ওই বোতলে যা ছিল তা যে বিষ তা রাসায়নিক টেস্টে প্রমাণিত হয়েছে। আদালতে তার রিপোর্ট কপিও জমা দেওয়া হয়েছে। মাননীয় আদালতের কাছে আমার আর কোনো বক্তব্য নেই। ন্যায় বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। মিলর্ড, এদেশে অহরহ মিথ্যে রিপোর্ট বানিয়ে আদালতে দাখিল করে সত্যকে মিথ্যে বানিয়ে ন্যায় বিচারকে বিঘ্নিত করছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব রাসায়নিক রিপোর্টটিকে আদালত যেন নথিভুক্ত না করে। কোনটা নথিভুক্ত হবে আর কোনটা নথিভুক্ত হবে না আদালত সে ব্যাপারে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আদালতের কথাবার্তা শুনে আমি সন্দিহান। হয়তোবা আই উইল নট গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। তাই মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দিতে অনুরোধ জানাচ্ছি। ব্যারিস্টার মামুন, আদালত আপনাকে নিশ্চয়তা দিচ্ছে ইউ উইল গেট লিগ্যাল জাস্টিস ফ্রম দিস কোর্ট। থ্যাঙ্কস মিলর্ড। তাহলে আমি আমার আবেদনটি উইথড্র করে নিচ্ছি। ওকে ব্যারিস্টার মামুন, ইউ মে প্রসিড অন। মিলর্ড, এই মামলাটির সাথে সম্পৃক্ত বিষয়ের বোতলটি আমি একটু দেখতে চাই। মিলর্ড, রাসায়নিক টেস্টে পেয়েছে যে এই বোতলে আছে বিষাক্ত বিষ, যা মানুষ বা পশু খেলে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা এই মামলার বাদীকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু খাওয়াতে পারেনি। তাতেই তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। তাই না বিজ্ঞ আইনজীবী? ইয়েস, সত্য ঘটনা। মাননীয় আদালত, আমি আপনার সামনে, এই আদালতের সামনে এই বোতলের বিষ খেয়ে ফেলবো। যদি 5 মিনিটের মধ্যে মরে না যায় তাহলে আমরা কি ধরে নিতে পারি না এই বোতলে বিষ নেই, আছে কাশির ঔষধ? মাননীয় আদালত, 5 মিনিট দরকার নেই। মাত্র 1 মিনিটের ব্যবধানে বুঝতে পারা যাবে ওই বোতলে রাখা আছে বিষাক্ত বিষ। ওকে মাননীয় আদালত, আমি তাহলে আপনার সামনে বিষ খেয়ে নিচ্ছি। আপনারা ঘড়ি দেখে সময় দেখুন। মাননীয় আদালত, 1.5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। এতে কি প্রতীয়মান হয় না যে এই বোতলে বিষ ছিল না, ছিল কাশির ঔষধ? দ্যাটস অল ইওর অনার। ব্যারিস্টার মামুন আদালতের সামনে প্রত্যক্ষভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে আসামি শমশের হাওলাদারের রুমে যে বোতলটি ছিল তাতে বিষ ছিল না, ছিল ঔষধ। তাই আদালত আসামি শমশের হাওলাদারকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলর্ড। ভুল। কে আপনি? গোলাপের তোড়া দিয়ে মুখ ঢেকে আছেন। প্লিজ গোলাপের তোড়াটা সরিয়ে নিন। আপনি অসময় গোলাপ ফুলের তোড়া নিয়ে আমার বাড়িতে? বাড়িতে আসতে বাধা আছে কি? বাধা নেই, তবে চিন্তা করছি কথা বলতে গিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায় কিনা। এটা আদালত নয়, বাড়ি। আদালতের কাজ আদালতে আর বাড়ির কাজ বাড়িতে। তা অবশ্য ঠিক বলেছেন, তবে বাড়িতে তিনিই আসেন যার সাথে আত্মীয়তা বা হৃদয়ের সম্পর্ক থাকে। তোমার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন খুলে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আমি সিটি কলেজের ছাত্রী বিনা।
বিনা, তুমি যখন ফাইনাল ইয়ারে প্রথম দেখা রিকশায় উঠতে গিয়ে, বলতে পারো গতকালকের আদালতের করিডোরের ঘটনার মতো। মামুন, তুমি কি সে কথা মনে করতে পেরে হাসছো নাকি উপহাস করছো? সত্যি করে খুলে বলো, নইলে আমি চললাম। আরে দাঁড়াও দাঁড়াও, সব মনে পড়েছে। প্রথমে তো তুমি স্বীকারই করতে চাওনি যে ভুলটা ছিল তোমার, এবং সে ভুলটা ছিল বড় একটি ভুল। পরে অবশ্য তুমি সহ তোমার বান্ধবীরা মিলে হোস্টেলে গিয়ে ভুল স্বীকার করে আমার রুমের মধ্যে বড় একটি গোলাপ রেখে তার পাশাপাশি সাদা কাগজে লিখেছিলে, সুন্দর একটি ফুল আর বড় একটি ভুল পাশাপাশি হলে ওই ফুলটি যদি গোলাপ হয় তোমার ভুলটি যাবে ফুলে। বিপদে পড়লে মানুষ ডাক্তার বা উকিলের কাছে যায়, তখন তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু যখন তারা নিজেরাই বিপদে পড়ে তখন উপলব্ধি করে বিপদে পড়লে মানুষের কি অবস্থা হয়। ভাই সাহেব, এমন ভাবে কথা বলে কাটা ঘায়ে লবণ দিবেন না। আপনাকে বুঝাতে চাচ্ছেন তা আমরা বুঝতে পেরেছি। যদি কোনো উপায় থাকে তাহলে সেই বুদ্ধিটাই চান। না, আমার কাছে বুদ্ধি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই, তবে তোমরা অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারো। আর আপনারা কেউ জানেন না। ভাই, হ্যাঁ, বুড়ো উকিলের কাছে চলেন। কত মানুষকে বিনা দোষে দোষী বানিয়ে জেল খাটিয়েছে, তখন জেল কি তা অনুভব করেনি। আজ নিজের ছেলে জেলে, তাই হারে হারে টের পাচ্ছে। পাপ বাপকেও ছাড়ে না। যেহেতু আসামি নিজেই আদালতে স্বীকার করেছে যে মেয়েটিকে সে নিজেই ধর্ষণ করেছে, তাই এই মামলার জামিন না হওয়ার পসিবিলিটি 100%। তাহলে কি কোনো উপায় নেই? আল্লাহ আল্লাহ করুন, আর কোন পীর দরবেশের কাছে গিয়ে আল্লাহর কাছে পানা চান। বাবা, আমাকে দেখা যখন সমস্যার কথা বুঝে বলাইছেন, আমাকে সমস্যাটার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করেন বাবা। চিন্তা বাবা, তোমাদের সমস্যা আমি বুঝতে পেরেছি। একমাত্র ছেলে ধর্ষণ মামলায় জেলে, কি করে জেল থেকে বের করা যায় সেই তদবিরের জন্য আমার দরবারে এসেছো। জিন্দা বাবা। ভাই, একদম খাপের খাপ মিলে গেছে। সত্যি তো তাই। বাবা, আপনি তো সবই জেনে ফেলাইছেন। বাবা গো, আমরা বড় মুসিবতের মধ্যে আছি। বাবা, Stop! 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 কি ব্যাপার তোদের এই অবস্থা? দুলাভাই,
রাস্তার মধ্যে প্রথমে পুলিশে আক্রমণ, পরে বিশাল শক্তিধর এক পুরুষ আমাদের সাথে সকলকে ধরে নিয়ে গেছে। আমরা দুইজন কোনো মতে পালাই আইছি। তাহলে এখন কি হবে? চিন্তা বাবার দোহাই লাগে। আমি এই মাত্র দেখতে পেলাম পথে যারা আক্রমণ করেছে তারা তোমাদেরই শত্রু। তাই হবে পীর বাবা, একজন ছদ্মবেশী প্রায় আমাদের পিছে লেগে থাকে, আগুনের ভিতর থেকে বেরিয়ে এসে মারধর করে চলে যায়। এই জিন্দা বাবা, সব মুশকিলে আসান করে দেব। তোমরা চেষ্টা করে দেখো এই মুহূর্তে অন্তত একটি মেয়ে জোগাড় করা যায় কিনা। এই মুহূর্তে মেয়ে মানুষ কই পাম? তার নাদের বাবাজির বউকে তুমি বুঝিয়ে রাজি করে আনার ব্যবস্থা করতে পারবে না বাবু? ওই মাঝি মেয়েকে রাজি হবে? কি করে রাজি করাতে হয় তা আমার জানা আছে। তোমরা ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই জিন্দা বাবা, যাও এই কাপড় পরিয়ে নিয়ে এসো। এই মাঝির মেয়ে, পরনের পোশাক খুলে ওগুলো পরে আমার সাথে চল। কোন যাইমু? ড্রয়িং রুমে। ঢাকা থেকে একজন ফকির বাবা আসছেন, জিন হাজির করে তোর স্বামীকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করবেন। আমি আমার স্বামীর নির্দেশ ছাড়া অন্য কোনো পুরুষের কাছে এই পোশাক পরে যাইতে পারুম না। তাহলে খুশি, তুইও জেনে রাখ আমি এই বিষ খেয়ে আত্মহত্যা করব। 7 বছর পর আমার নাদের জেল থেকে বের হয়ে এসে যখন জিজ্ঞেস করবে মা তুমি কি আমার জন্য কিছুই করতে পারলে না, তখন আমি কি জবাব দেব? তাই আমি চললাম খুশি, তুই সুখী থাকিস, আমি চললাম। আপনি এই বিষ খেয়ে আত্মহত্যা করবেন না মা। কেন আত্মহত্যা করবো না? আমার মা বাপু বিষ পান করে আত্মহত্যা করছে। আপনিও যদি বিষ পান করে আত্মহত্যা করেন তাহলে মানুষের মনে ধিক্কার দিয়া কলম কিনি অপয়া করিব। আমি এই অপবাদ সইতে পারবো না গো মা, সইতে পার। জিন্দাবাদ। এসব কি করতেছেন? আপনি আমারে ছাইরা দেন, আপনি আমারে ছাইরা দেন করতেছি। তোমার কথা বাহিরে গেলে তোমারই ক্ষতি হবে, কারণ আমার মাঝে এখন চীনের আশ্রয় হয়েছে। চীন তোমাকে কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে ছেড়ে দেবে, তাতে সে আনন্দ পাবে, আর সে আনন্দ পেলে তোমার স্বামী জেল থেকে ছাড়া পাবে। আমারে ছাইরা দেন, নাহলে আমি কিন্তু ধিক্কার দেবো। ছাইরা দেন। কোনো লাভ হবে না, তোমার শ্বশুর শাশুড়ি সব জেনেই তোমাকে এখানে পাঠিয়েছে। কে তুই? তোর চীনের বাপ। জি বুঝছি, শেষ পর্যন্ত তুই এই পোশাক পরতে বাধ্য হলি। আমি যা করছি সবই আমার স্বামীর জন্য করছি। বুকে হাত দিয়ে বলতো, তোর স্বামীকে দিয়ে একদিনের জন্য তুই সুখী হতে পেরেছিস? তোকে কি দিয়েছে? না দিয়েছে সুখ, না দিয়েছে শান্তি, না দিয়েছে স্ত্রীর মর্যাদা। চল এখন এই মুহূর্তে তুই আমার সঙ্গে যাবি, চল। আরে ভাই, স্বামীর বাড়ি সাইরা আমি কোথাও যাবো না। কেন যাবি না?
কিসের জন্য যাবি না? মরতে হয়, স্বামীর বাড়িতেই মরবো। তুই মরে গেলে এই দুনিয়াতে আমার যে আর আপন বলতে কেউ থাকবে না রে। কে তোর আপন? আমি? অসম্ভব। বুবু, খবরদার, ওই মুখে কখনো তুই আমার বুবু করে ডাকবি না। আজ যদি আমার মামুন বাচ্চা থাকতো, তাহলে ও আমার কোনোদিন এত কষ্ট দিতে পারতো না। বুবু, বুবু রে। আমি এখন গিয়ে ফকির বাবারে কমো, সত্যি তুমি যদি আমার স্বামীর জেল থেকে ছাড়াই আনতে পারো, তাহলে বিনিময়ে আমি আমার দেহ তোমার কাছে উজাড় করে দিব। না রে বুবু, না। তুই এ কথা বলে আমার ভেতরে জ্বলন্ত আগুনকে আর নাড়া দিস নে বুবু, নাড়া দিস নে। আগামীকালে তোর স্বামীকে আমি জামিনে বের করে নেব। মামলার আসামি নাদের আলীর 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করা হলো। মামু, এতদিন জেলে থাইকা গলা শুকায় গেছে, জিব্বায় পানি নাই। হবাইক না, চলো কোনো বারে গিয়া জিব্বাটারে। বাইশাড়ি ডিগ্রি কলেজ বনাম বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রীদের ফাইনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আজকের খেলায় যারা জয়ী হবে তারা পাবে ভাসানী গোল্ড কাপ। লোকের খেলা দেখা পাগল হয়েছি আমি আর মামু। আমার সদাই বলে খামু আর খামু। যাও মামু, ওরে নিয়া মাঠে আসো। হ্যাঁ, নাই আমার নাম মামু। সবাই রে আমি লাচ্ছি বানাইয়া খামু। পাগল মতো কি বলছেন? নাদের খান তোমারে ডাকছে। যাকে আমি চিনি না জানি না তার থেকে আমি যাবো কেন? এই এলাকার নবাব, নবাব যা নির্দেশ করে প্রজাদের তা মেনে নিতে হয়। বর্তমানে নবাবী প্রথা নেই, আছে গণতান্ত্রিক সরকার। ওনাকে গিয়ে বলুন নবাবী খেতাব পরিবর্তন করে সরকারের কিছু একটা হয়ে আসতে। বাচ্চা কবুতরের মুখে প্রথম যখন ডাক ফুটে তখন সারাদিন শুধু বাকবাকুম বাকবাকুম ডাকতেই থাকে। মনে হয় এই মাইয়ার মুখে প্রথম ডাক ফুটছে রে। বুঝলি বান্ধবীরা, এক জাতের কুকুর আছে, শুধু ঘেউ ঘেউ করে চিৎকার করে। যখন আবার দুর্বুঝ দেখে তখন সে কুকুর আবার দৌড়ে পালায়। যে কুকুর আবার ঘেউ ঘেউ না কইরা নিঃশব্দে কামড় দিয়া বসে তাকে কোন জাতের কুকুর বলে আজ আমি তোকে দেখিয়ে দেব।
এই, চল। মেয়ে মানুষ হয়ে পুরুষের সাথে মারামারি করতে লজ্জা করে না? কেন? আমরা কি রক্তে মাংসে গড়া মানুষ না? না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি, মেয়ে মানুষ হয়ে কি পুরুষ মানুষের সাথে মারামারি করতে পারে? কেন? মেয়ে মানুষ আজ পুলিশে, আর্মিতে, এমনকি বিমানে পাইলট হিসেবে কাজ করে দক্ষতা পরিচয় বহন করছে। মেয়ে মানুষ হয়েছে বলে কি পুরুষের চেয়ে কোন অংশে কম? কথা বলো মজা। আইনের লোকের পকেটে হাত দেওয়ার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করছি। বাড়িতে কে আছেন? বেরিয়ে আসেন। কি হয়েছে ওসি সাহেব? এই মেয়ে কি আপনাদের? হ্যাঁ, আমাদের মেয়ে। মা, বাবা। কি করেছে আমার মেয়ে? প্রতারণা। মানে কি বলতে চাচ্ছেন আপনি? জিজ্ঞেস করুন আপনার মেয়েকে। মা পারুল, কি করেছো? আমি কিছুই করিনি। মিথ্যে বলে কলেজ মাঠ থেকে আমাকে ধরে এনেছে। আবার মিথ্যে কথা? বাবা, ওর বয়স খুব কম, সেই ছোটবেলা থেকে দুষ্টুমি করা ওর স্বভাব। না না, আমার বয়স কম না। 18 বছর 3 মাস 9 দিন 12 ঘন্টা। যেহেতু সে সাবালিকা, সেহেতু তাকে ছাড়া যাচ্ছে না। সরি, আমি তাকে থানায় নিয়ে যাচ্ছি। ভাইয়া, ওসি সাহেব, আমার বোনকে কেন গ্রেফতার করেছেন জানতে পারি? আপনার পরিচয়টা দিন, তারপর বলছি। আমি ব্যারিস্টার মামুন। ও, আপনি তাহলে ব্যারিস্টার মামুন? জি স্যার। আপনার বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে। কোনো সাক্ষী প্রমাণ আছে? না, আমি নিজেই সাক্ষী, নিজেই বাদী। দেখুন, দেশের প্রচলিত আইনে আছে, বাদী যদি নিজেই সাক্ষী হয় তাহলে আদালতে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাই বলছিলাম কি, আপাতত অভিযোগটি প্রত্যাহার করে নিন, নতুবা আপনাকে আমি আদালতের কাঠ গড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। এই না হলে কি আমার ভাই ব্যারিস্টার? স্যার প্লিজ, আমার বিরুদ্ধে আদালতে মামলা করবেন না। শত্রুকে যেন আল্লাহ কখনো কেস মামলা না ফেলায়। খুব খারাপ, ভীষণ খারাপ। ঠিক আছে, আমার বোন পারুলকে ছেড়ে দিন, কথা দিচ্ছি মামলা করবো না। ছেড়ে দিচ্ছি। মা, দেখেছো মামুন ভাইয়ের কি ক্ষমতা? মামুন, তুই কি ওসি সাহেবকে আগে থেকে চিনিস নাকি? আমি তো চিনি, আপনিও চেনেন। আমি চিনি? কে আপনি? চাচা, আপনি না তুমি? আমাকে চিনতে পারছেন না? আমি মামুনের বন্ধু রফিক। আপনাদের থানায় গতকাল ওসি হিসেবে জয়েন করেছি। তুমি রফিক, তা আগে বলবে না? আজ সাধু উকিলের ছেলে নাদেরের লোকের সাথে পারুলের ভীষণ গন্ডগোল হয়েছিল। ওকে ধরে নিতে চেয়েছিল, আমি রক্ষা করেছি। বাবা রফিক, ওদের সাথে আমাদের দ্বন্দ্ব দীর্ঘ 20 বছর ধরে। চাচা, আমি প্রস্তুতি নিচ্ছি, ওর সাথে প্রতি মিনিটে মিনিটে দ্বন্দ্ব আর চ্যালেঞ্জ করে যাব। দেখিও কি করতে পারে। এসব কথা বাদ দিয়ে ভিতরে এসো, আমি পাকের ঘরে যাচ্ছি। ঠিক বলেছে, চল ভেতরে যাই। এসো এসো। আমার সাথে এত বড় ব্যাপারে দেখাচ্ছি মজা কাকে বলে। আন্না, আরে নাও। মামুন, বহু বছর পর চাচির হাতে রান্না খাচ্ছি। মনে হয় আমার মৃত মায়ের হাতে রান্না। এই, আমাকে কিছু খেতে দাও, দাও না, দাও না। দাও না। না না, ঠিক আছে।
কি রে রফিক, এত তাড়াতাড়ি খেয়ে ফেললি? হ্যাঁ, কিছু আমি খেলাম, কিছু বিড়াল খেলো। বিড়াল আবার কোথায়? এইমাত্র এসেছিল, আবার চলেও গেছে। তোমরা খাও, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা চল। আচ্ছা। আবার বোধহয় এসেছে রে। আরে আসুক আসুক, বিড়াল হচ্ছে ঘরের লক্ষ্মী। উঠি এই নে, আরে কই যাচ্ছিস? আরে নে। বিড়াল খাবে তো তাই। বুদ্ধিমান ছেলে। এই এই তুমি আমাকে বিড়াল বললে কেন? বিড়াল নয় তো কি? টেবিলের নিচে এসে এইভাবে কেউ খাবার চাইলে তাকে বিড়াল বলবো না তো কি বলবো? হ্যাঁ, ছোটবেলা অভ্যাস করেছিলে কেন? সেই ছোটবেলার দুষ্টুমি এখনো ভুলতে পারোনি? সেই ছোটবেলা থেকে তুমি আমার সুখ দুঃখের ভাবনা। রাতে ঘুমোতে গেলেই তোমাকে স্বপ্নে দেখি। বিনা মা, বাড়িটা তোর কেমন লাগলো? ভালো। এ বাড়িটা আমি তোর জন্য কিনেছি। আমার থাকার জন্য এত বড় বাড়ি কি দরকার ছিল বাবা? বর্তমান যুগে যৌতুক প্রথা খুবই নিন্দনীয়, তাই আমাদের মেয়েকে বিয়ের আগে বাড়ি কিনে দিলাম। যাতে বিয়ের পরে কেউ বলতে না পারে সাদেক আলী উকিলের মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছে ঢাকার একটা বিশাল বাড়ি। তাছাড়া তুই তো আমাদের গ্রামের বাড়িতে কখনো সম্পত্তির ভাগ আনতে যাবি না, তাই বাবা হিসাব করেই তোকে এই বাড়িটা ক্রয় করে দিয়েছে। ছোটবেলার মতন স্বার্থপরতার গন্ধ পাচ্ছি কিন্তু ভাইয়া। কি বললি মা? আমি স্বার্থপর? হ্যাঁ, কিছুটা। মা, তুমি শুনলে বিনা কি বললো? নাদের চুপ থাকতো। আজ একটা শুভ দিনে তোরা দুই ভাই বোন ছোটবেলার মতো ঝগড়া করছিস কেন? আমি করলাম কোথায়? ইচ্ছে করে তোমাদের আদরের মেয়ে খুশির মতো পাগলামো করছে। আমি তো ভুলেই গিয়েছিলাম খুশি ভাবির কথা। মা, খুশি ভাবি কেমন আছে? ভালো, খুব ভালো আছে। মা, তুমি এভাবে বলছো কেন? দেখেছো বাবা? একটা মাঝির মেয়ে কেমন আছে ও নিয়ে তোকে ভাবতে হবে না। শোনো বিনার মা, ঘরে যাও, কিছু রান্না বান্না করো, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমরা মা মেয়ে মিলে সব ব্যবস্থা করছি। চল মা। চলো। ভাগনা, তোর বাবা বাড়িটা কিনেছে বড় সুন্দর রে। হ্যাঁ, আচ্ছা, এবার বলো তো কোন কথা বলার জন্য আমাকে ফোন না করে সোজা চলে এলে? আজ আমার বাবা মা আমার নামে একটা বাড়ি কিনে সেই বাড়িটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। আমি চাই আমার এই নতুন বাড়ির প্রথম মেহমান হবে তুমি। হ্যাঁ, তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি না। ইয়ে মানে আজ রাতে আমার একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আছে। ইয়ে আগামীকাল আদালত থেকে বাসায় না এসে সোজা তোমার বাড়িতে যাব। এসো, এই হচ্ছে আমার বাড়ি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। বিনা, সত্যি আঙ্কেলের রুচি আছে। মামুন, জাস্ট এ মিনিট, তুমি একটু বসো, আমি কিচেনে যাবো আর আসবো। বিনা, কিছু বলবে? ওয়ালে ঝুলানো ছবির লোকটিকে। ও মাই গড, জয়দেবপুর জেলার প্রখ্যাত আইনজীবী সাদেক আলী খান। কি ব্যাপার মামুন? আমার বাবার ছবি দেখে তোমার চেহারাটা যেন কেমন হয়ে গেল। আমার বাবাকে তুমি চেনো? তোমায় দেখে আমার মৃত বাবা মার কথা মনে পড়ে গেল। সরি মামুন, আমি বুঝতে পারিনি। তুমি বসো, আমি আসছি। যে সাদেক উকিল তোমাদের বিষ খাওয়াতে বাধ্য করেছিল, তোমাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল, তার মেয়ের সাথে আমার প্রেম হতে পারে না। যদি আমি স্বপ্নেও জানতাম তাহলে আমি বিনার দিকে ফিরে তাকাতাম না। তাকানো তো দূরের কথা, ওর আশেপাশেও যেতাম না।
আমি ব্যারিস্টারে পড়েছি ওই সাদেক উকিলের সাথে আইনি লড়াই করার জন্য। ওই সাদেক উকিল জীবনে যতগুলো মিথ্যে মামলাকে আদালতে কৌশলে সত্য বানিয়ে জয়ী হয়ে নামকরা উকিল হয়েছে, তার দ্বিগুণ মামলায় তাকে পরাজিত করে জনসম্মুখে প্রমাণ করে দিতে চাই আইনি পেশা শুধু মিথ্যেকে সত্য বানানোর জন্য তৈরি হয়নি। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে প্রমাণ করে কষ্ট আর দুঃখ দিয়েছে। যখন সুযোগ পেয়েছি তখন বিনার প্রেমকে প্রত্যাখ্যান না করে সাদরে গ্রহণ করব। সাদেক উকিল কখনোই আমাদের প্রেমকে মেনে নেবে না। দুঃখে কষ্টে চলতে থাকবে, আমিও চালাতে থাকবো। বুঝতে পারবে মেয়ের কষ্টে বাবার হৃদয়ে কতটা চলতে থাকে। বুয়া, জি স্যার। বুয়া দেখো না কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাহেব কোথায়? ঘরে আছে। গত রাতে কিছু না খেয়ে মুখটাকে পেঁচার মতন করে চলে আসার কারণটা জানতে পারি কি? শরীর মন ভালো ছিল না বলে চলে এসেছি। ইস মামুন, তোমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। মানে তুমি গত রাতে মদ খেয়েছো? মামুন, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি জলদি ড্রেস পরিবর্তন করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? ওসি সাহেব, আপনার হাতের বামে বসিয়ে যাকে নিয়ে রিক্সা মুক্ত বাতাস খাচ্ছেন তিনি আপনার কি হন? মানে বিয়ে মানে বিয়ে এখনো করেননি, হয়তো করবেন, তাই না? দেখুন, এটা ঢাকা শহর নয় যে আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে রিক্সায় হাওয়া খাবেন। দেখুন, আপনারা যা ভাবছেন তা ঠিক না। উনি আমার নব্য বিবাহিত স্বামী। নতুন নতুন বিয়ে করলে একটু লজ্জা পাই বলেই উনি মোহাব্বত চেয়ারম্যান কন্যা মিস পারুল, বাবার মতো চালাকি বুদ্ধি তো বেশ ভালোই শিখেছেন। রাস্তাঘাটে যাকে ইচ্ছে তাকে নিয়ে ঘুরে বেড়াবেন, আর ধরা পড়ে গেলেই তিনি আপনার স্বামী হয়ে যাবেন। আজ আর তা হতে দিচ্ছি না। দেখুন, এর আগে পারুল কোথায় কি করেছে সেটা আমার দেখার বিষয় নয়। গতকাল ওকে আমি বিয়ে করেছি, শরীয়ত মোতাবেক সে আমার স্ত্রী। তাই পথ ছেড়ে দাঁড়ান, আমাদের যেতে দিন। ইমাম সাহেব, ওসি সাহেব যখন শরীয়তের দোহাই দিয়ে পারুলকে তার স্ত্রী বলে দাবি করছেন, তখন আমাদের একটা দাবি আছে। 100 বার। বলুন, কি দাবি? আপনি এই মুহূর্তে আপনার স্ত্রীকে নিয়ে বাসায় উঠবেন আর রাত কাটাবেন একত্রে। স্বামীর বাড়িতে যাব, রাত কাটাবো, তাতে দোষের কি? আপনাদের দাবি আমরা এই মুহূর্তে মেনে নিচ্ছি। কথা এবং কাজে মিল না পেলে আগামীকাল সকালবেলা এলাকার আরো জনগণ সঙ্গে নিয়ে থানার সামনে মিটিং করব, মিছিল করব। প্রেম ভালোবাসা আমার জীবনে হলো না। এই রিক্সা করো। মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাব্বত চেয়ারম্যান, তুমি আমার বিচার কইরা মাঝির মাইয়ার সাথে বিয়া দিছিলা। আজ তোমার মাইয়া বিয়া ছাড়া অন্য পুরুষের সাথে বাসরঘর করব, তার সুব্যবস্থা কইরা দিলাম। তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনার হবু জামাই ইন্সপেক্টর রফিকের বাসায় গেলেই বুঝবেন। হয়তো এতক্ষণে বাসরঘর শুরু হয়ে গেছে। যান যান যান, চেয়ারম্যান চাচা, ওই দিকে না, এই দিকে, এই দিকে যান। তাহলে ভালো। ভাগ্নে আমার সুপুরুষ। মামু,
থানার চারিদিকে আমাদের নিজেদের লোক নিয়ে পাহারায় থাকতে হবে। আমি মনে মনে যা কিছু চেয়েছি, আজ আমি সব কিছু পেয়েছি। মানে সোজা, তোমার আত্মীয় স্বজন এসে আমাকে দেখতো, আমার চুল দেখতো, কেমন হাঁটি, কথা বলি, এসব পরীক্ষা করে তারপর বলতো আমাকে পছন্দ হয়েছে। এখন আর এসবের দরকার হলো না, সোজা বউ হয়ে চলে এলাম। দেখো পারুল, জীবনটা এত সোজা ভেবো না। চিন্তা করেছো, এখনো কিন্তু তোমার আমার বিয়ে হয়নি। তুমি তো আমাকে লোকজনের সামনে বিবাহিত স্ত্রী বলে স্বীকার করলে। পাবলিকের ঠেলায় পড়ে স্বীকার করতে বাধ্য হয়েছি। তাহলে কি করতে চাও এখন? ভাবছি এখন কি করা যায়। তুমি তো এখন নিরাপদে, আমি চলে যাই, তোমাকে কিছুই ভাবতে হবে না। তুমি যদি মনে প্রাণে চাও তাহলে চলে যেতে পারো। তুমি কি করে ভাবলে তোমাকে একা ফেলে আমি চলে যাব? তবে হ্যাঁ, একটি শর্ত সাপেক্ষে তোমাকে সমাধানের একটা বুদ্ধি দিতে পারি। বলো, শর্তটা কি? স্যার, গত রাতের ঘটনার জন্য মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো। স্যার, আপনাকে আর কষ্ট করে আনতে হবে না, আমরা মিষ্টি এনে রেখে। কেন তোমরা আবার টাকা খরচ করতে গেলে কেন? আমরাই আপনার আপনজন, পরম আত্মীয় বটে। সত্যিকারই আমি খুব ভাগ্যবান, তোমাদের মতো ভালো অফিসার সিপাহীদের সাথে চাকরি করতে পেরে। আসলে আসলে আমি ধন্য। স্যার, আজ এই আনন্দের দিনে চোখের পানি ফেলবেন না স্যার, মুখে হাসি রাখুন। হাসুন স্যার, খিলখিল করে হাসুন স্যার। রহমত, সবাইকে আজ পেট ভরে মিষ্টি খাওয়াবে, ওকে? আল্লাহ রাস্তা আমার কিছু খাইতে দিবেন? ও ভাইরা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাইতে দেন। তোমার ভাবে গত রাতে শর্ত দিয়ে সব প্রবলেম সমাধান করেছে। স্যার, কি শর্ত খুলে বলুন তো? আজকের মতো কাজের মেয়ে সংগ্রহ করতে হবে, নলে সে চলে যাবে। স্যার, বর্তমানে এই সমস্যাটা বিরাট সমস্যা। দিবেন, কিছু খাইতে দিবেন। রহমত, দেখো তোকে। জি। দেখতে তো বেশ লম্বা চওড়া, কাজ করে খেতে পারো না? কে দেবে কাজ? বাসায় ঝিয়ের কাজ করবা? করুম। কার বাসায়? ওসি সাহেবের বাসায়। তিনি কি বিবাহিত না অবিবাহিত? স্যার গতকাল বিয়ে করেছেন, নব্য বিবাহিত। বিবাহিত হলে কাজ করতে রাজি আছি। তুমি একটু দাঁড়াও, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। আচ্ছা। স্যার, ওই মহিলাটা বাসায় কাজ করতে রাজি হয়েছে। তাই নাকি? ভেরি গুড। কামরুল, জি, তুমি একটা কাজ করো, ওই মেয়েটিকে বাসায় দিয়ে আসো। জি স্যার। ওহ, বাঁচা গেল। চলো চলেন। আপনি যান, ম্যাডামের কাছে আমি আপনার কথা বলবো। আচ্ছা। আমাকে এই জন্য জবাবদিহি করতে হয়। স্যার, এবারের জন্য ছুটি মঞ্জুর করেন, আমি আর ছুটি নেব না স্যার। সাউন্ড ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড। কি ব্যাপার, লোকটা কাঁদছে কেন? পারুল, এটা অফিসিয়াল ব্যাপার, তুমি এই ব্যাপারে কথা বলবে না। ভাবি, আমি 6 মাস হলো বিয়ে করেছি, এই 6 মাসে 7-8 বার ছুটি নিয়েছি বলে স্যার আমার ছুটি মঞ্জুর করছেন না। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি এখন যান, আমার কিছু পার্সোনাল কথা আছে। পারুল, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পারুল, কাজটা তুমি ভালো করলে না। তুমিও কিন্তু আমাকে বিয়ে করেছো। দেখি আজ রাতে আমি না এলে তুমি একা কি করে ঘুমাও। দেখো, আমাদের ব্যাপার আর ওদের ব্যাপার কি এক হলো? রফিক সাহেব, ওরাও মানুষ, ওদের স্ত্রীরাও ওদেরকে সারাক্ষণ কাছে কাছে পেতে চায়। আশা করি ভবিষ্যতে উপদেশটা মনে রাখবেন। মনে থাকবে। ও হ্যাঁ, আমি কলেজ থেকে সোজা বাড়ি যাব। আরে, বাড়ি থেকে বইপত্র কাপড় চোপড় আনতে হবে, যদি বেশি রাত হয় তাহলে ফিরবো না, আগামীকাল সকালে ফিরবো। আরে, আমি রাতে একা কি করে থাকবো? পরের কষ্ট অনুভব করতে হলে নিজের কিছু কষ্ট করা উচিত। না লক্ষ্মীটি, জলদি এসো। খোদা হাফেজ।
খোদা হাফেজ। বাই বাই। ও বাবারে, মেয়ে তো নয়, যেন আগুন। আরে হবে না কেন, বাবা দীর্ঘ বছর ধরে চেয়ারম্যান। মামুন, মামুন। সর্বকালের শ্রেষ্ঠ লয়ার সামান্য সময়ের মধ্যে কি আইনটা বের করে ফেললো। এই জন্যই তো এত স্বল্প সময়ের মধ্যে এত। মামুন ওর চেম্বারে আছে। আপনারা রেডি হন, আমি আধ ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে আসছি। মামুন। চাচা বসুন, কখন এলেন? এলাম আর কোথায়, এত বড় বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। চাচা, আপনাকে খুব উল্লাসিত মনে হচ্ছে। খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তোকে এই নির্বাচন অবশ্যই প্রার্থী হতে হবে। হ্যাঁ চাচা, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে ওই সাদেক খানের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এই নির্বাচনে তোকে অবশ্যই জয়ী হতে হবে। এলাকার কোন লোককে সাহায্য সহযোগিতা না করে বাপ ছেলে মিলে যে অন্যায় অত্যাচারের দুর্গ গড়ে তুলেছে সেই ভিত ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে। চাচা, আপনি আমার হাতকে শক্তিশালী করে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণকে নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করে দিন। চাচা, সকলকে শুধু একটি কথাই বলবেন, আমি জন্মল্লাহ, আমি নির্বাচনে জয়ী হলে ওদের দুঃখ লাঘব করে ওই অত্যাচারী সাদেক খানের 12টা বাজি। সর্বনাশ, রাত 12টা বেজে গেছে। পারুল বোধহয় আজ রাতে আসবে না। না, বাসায় যাই। স্যার, ম্যাডাম রাইতে আইবো না? এখনো যখন এলো না, আজ রাতে বোধহয় আর আসবে না। বাহ, তুমি তো খুব ভালো রাতে জানো। স্যার, আজকাল ম্যাডাম না বাসায় না থাকলে সাহেবরা আরে না না, রান্না খুব ভালো হয়েছে, তাই প্রশংসা করলাম। সত্যি সত্যি কি ম্যাডাম রাইতে আইবো না? না না না, আজ আর আসার কোনো সম্ভাবনা নেই। তাইলে কি এত বড় বাসায় আঙ্গ দুজনেই থাকতে হইব? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। আমি আপনার সাথে এত বড় ঘরের মধ্যে একলা থাকতে পারুম না। এত রাতে তাহলে তুমি কি করবে? আমি বাড়ি চলে যাবো। আরে লোকে কি বলবে? এত রাতে বাসা থেকে বের হলে? আমার ভয় করে। তুমি যে ভয় করছো সে ধরনের ভয়ের কোনো আশঙ্কা নেই। একটা শর্ত আমি থাকতে পারি। কি সেই শর্ত? আপনি যদি আমারে সারা রাত গল্প শোনান। আরে এ কি করে সম্ভব? তাহলে আমি চললাম। আরে না না, দাঁড়াও, আমি তোমাকে গল্প শোনাবো। বলো, কি গল্প শুনতে চাও? আপনারা ম্যাডামের কেমনে প্রেম হইলো, কেমনে বিয়ে হইলো, এই গল্প শোনান। শোনো তাহলে। স্যার, ভীষণ মজা লাগতেছে। কোন তো ম্যাডাম মানুষটা কেমন? খুব ভালো, সহজ সরল। আমি তাকে শয়নে স্বপনে ঘুমের ঘরে ভালোবাসি। তবে খুব রাগী, বদমেজাজি। রাগী, বদমেজাজি? আরে তুমি? হ্যাঁ, আমি। এলাকায় দিনরাত আমার লোকজনকে অস্ত্র দিয়ে পাহারায় রেখেছি, দেখা মাত্রই গুলি? ফজর আলী, আগামীকাল আদালতে যাওয়ার সময় ওই ছদ্মবেশীকে সন্দেহ করে মামুন ব্যারিস্টারের নামে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে। তোরা সবাই সাবধানে থাকবে। জি স্যার। আচ্ছা মিস্টার সাদেক আলী খান, যে কোনো বিষয়ের জন্য একজন নাগরিক থানা সাধারণ ডায়েরি করতে পারে, কিন্তু যে ঘটনা বর্ণনা করে
আপনি সাধারণ দাড়ি করতে চাচ্ছেন, তাই হাইটেকের যুগে কোনো মানুষই তা বিশ্বাস করবে না। হ্যাঁ, বিশ্বাস প্রথমে আমার নিজেরও হয়নি, কিন্তু পর পর 2-3 বার যখন এই ঘটনার প্রতিফলন ঘটল, তখন কি আর বিশ্বাস না করে পারি? আপনার কথা অনুযায়ী না হয় সত্যই ধরে নিলাম। আচ্ছা, যে ছদ্মবেশী লোকটি আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আপনি যাকে সন্দেহ করছেন অর্থাৎ ব্যারিস্টার মামুন, তাকে তো আপনি নিজের চোখে দেখেছেন, তাই না? আমরা অনেকবার তাকে প্রত্যক্ষ ভাবে দেখেছি। হ্যাঁ ফজল আলী সাহেব, আগুনের ভেতর থেকে যে লোকটি বেরিয়ে এসে আপনাদেরকে বিনা কারণে এবং অন্যায়ভাবে মারধর করে, সেই লোকটি আর ব্যারিস্টার মামুন কি একই লোক? হ্যাঁ হ্যাঁ না না, একই লোক না। তবে আমার মনে হচ্ছে ছদ্মবেশী লোকটি ব্যারিস্টার মামুনে ভাড়া করা লোক, বা সে নিজে যেটা পরিবর্তন করে আসে। না ঠিক আছে, আপনার বিষয়টা আমি জিডি করে লিখে নিচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব। ধন্যবাদ। চাচা, আপনি এসব কি বলছেন? আর আমি ছদ্মবেশ নিয়ে ওদের মারধর করতে যাব কেন? মামুন সাদেক উকিল থানায় এসে আজ তোর বিরুদ্ধে একটা ডায়েরি করেছে। হোয়াট? রফিক থানা থেকে এসে এ কথা আমাকে জানালো। তাছাড়া এই বিষয়টি নিয়ে বেশ গুঞ্জনও চলছে। এসব নিয়ে আপনি কিছুই ভাববেন না। আমি চেষ্টা চালাচ্ছি কি করে সাদেক উকিলকে আইনি লড়াই পরাজিত করা যায়। কেন? বিনা, যে আশা নিয়ে তোমাকে জীবন সাথী করে ঘর বাঁধবো, সে আশা আমার জীবনও পূরণ হবে না। কেন? তুমি তো জানো, আমার বাবা মার মৃত্যুর পর আমি মানুষ হয়েছে এই দুঃসম্পর্ক এক চাচার কাছে, যিনি আমাকে লেখাপড়া শিখিয়ে ব্যারিস্টার বানিয়েছে। তোমার মুখে শুনেছি। আজ থেকে 5-6 দিন আগে চাচাকে বললাম বিনা নামের একটি মেয়েকে আমি ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। তোমার প্রস্তাব শুনে তিনি কি বললেন? তিনি বললেন, মামুন, তোমাকে আমি অনেক টাকা খরচ করে ব্যারিস্টারি পড়িয়েছি শুধু একটি শর্ত সাপেক্ষে। আমি জানতে চাইলাম কি সেই শর্ত? কি সেই শর্ত? যেহেতু আমার কোনো পুত্র সন্তান নেই, সেহেতু নিশ্চয়ই তিনি বললেন তার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে, এই তো? না, তিনি সে কথাও বললেন না। বললেন, তুমি জীবনে যাকে বিয়ে করবে তাকে অবশ্যই নাচ গান অভিনয় জানতে হবে। এক কথায় তোমার স্ত্রী হবে সংস্কৃতি মনা। আমি তোমার চাচার চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করে দিতে প্রস্তুত যে আমি একজন সংস্কৃতি মনা। তুমি এসব কি বলছো? আমাকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। থ্যাংক ইউ বিনা, আমাকে বাঁচালে। ওয়েট, চাচার লেখা একটা নাটকের স্ক্রিপ্ট আমি সাথে নিয়ে এসেছি। আমার বিশ্বাস ইন্টারভিউ নিলে এই স্ক্রিপ্ট দিয়ে নেবে। চলো, রিহার্সেল দেবে। চলো। বিনা, একজন বিচারক হয়ে তুমি অসাধারণ অভিনয় করেছো। বিচারক আমি আদালতে, তোমার জীবনে আমি শুধু বিনা হয়ে থাকতে চাই। কি যেন সারপ্রাইজ দিবে বলেছিলে? আগামীকাল সন্ধ্যায় আমার জন্মদিন, তুমি না এলে আমি কিন্তু কেক কাটবো না। বিনা, আমি এলে কিন্তু আমাদের ভালোবাসার কথা জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ হয়ে যাবে। প্রকাশ পাক, এটাই তো আমি চাই। ঠিক আছে, আমি আসবো। লক্ষ্মীটি, শুভরাত্রি। বিনা, তোকে দেখে মনে হচ্ছে তুই আমাদের কথায় কর্ণপাত না করে কারোর জন্য অপেক্ষা করছিস। হ্যাঁ ভাইয়া, আমি একজনের অপেক্ষায় আছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মামুন। তোমার এত দেরি? আর বলো না, শুধু মামলা আর মামলা, মক্কেল আর মক্কেল, এত করে বলি আর নতুন মামলা নেব না, তারপরেও মানুষের অনুরোধে নিতে হয়। বিনা, বাবা, ওর সাথে তোর কতদিনের পরিচয়? অনেক দিনের। তোর সাথে ওর কতদিনের পরিচয় তা আমার জানার প্রয়োজন নেই। তোর পরিচিত লোকটিকে বল, যদি পরিবেশ নষ্ট করতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে। ভাইয়া, মামুন আমার আমন্ত্রিত অতিথি। বিনা, আমরা যাকে পছন্দ করি না তাকে আমন্ত্রণ করলেই যে আমরা অতিথি হিসেবে মেনে নেব, তুই ভাবলি কি করে? বাবা, তুমিও একই কথা বলছো। একটা মাঝির ছেলে
খান বংশের মেয়ের সাথে সম্পর্ক করার সাহস পেল কি করে, এটা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। বাবা, মামুনকে তোমার কিছু বলার অধিকার নেই। বিনা, আমাদের অধিকারের কোনো সীমাবদ্ধতা নেই। তাই তোর মেহমানকে বল এই মুহূর্তে এখান থেকে চলে যেতে। বিনা, আমি যদি জানতাম তোমাদের অনুষ্ঠানে এমন পরিস্থিতি হবে তাহলে আমি আসতাম না। মামুন, দাঁড়াও মামুন, দাঁড়াও দাঁড়াও মামুন, আমার কথা শুনে যাও। মামুন, মামুন, আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। মাসির মেয়ে, তোর কারণে আজ আমার সব শেষ। তোর ভাই মামুন আমার বোন বিনার দিকে হাত বাড়িয়েছে, ভালোবাসার হাত। একজন অন্যজনের ভালোবাসা কি পাপ? হ্যাঁ পাপ, অবশ্যই পাপ। বস, হ্যাঁ বস। বাবু, আমি তোর ছোট ভাই মামুন। কি কইলি? তুই আমার ভাই মামুন? হ্যাঁ বাবু। বাবু, তোর মনে পড়ে বাবা মাকে সহ ওই নাদেরকে নিয়ে তুই যখন বড় বড় মাছ, খাসি, মিষ্টি নিয়ে আসলি, আমি খুশিতে এলাকার লোকজন ডেকে এনে দেখিয়ে বলেছিলাম আমার বাবু কত সুখে আছে। ওই ঘুমটা ঠিক করো না। ওয়ালাইকুম আসসালাম। বাবু, তোর সাথে আমার শেষ দেখা। বাবা মা লাশ যখন দাফন করতে নিয়ে যায়, ওই পাষণ্ড নাদের আত্মার মা তোকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। তুই শুধু চিৎকার করে মামুন মামুন, আমার ভাই মামুন বলে চিৎকার করছিলে। মনে আছে বাবু? বাবু মনে আছে? মনে কর বাবু, মনে কর। মা খুশি, তোমার মা বাবা বিষ পানে আত্মহত্যা করেছে। কোথায় ওসি? আইন কানুন ওসি কোথায়? কোথায় ওসি? থানার মধ্যে এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, তোকে হেসে হেসে কথা বল। আমার ছেলে গত রাতে ওই ছদ্মবেশী লোকটি কিডন্যাপ করে নিয়ে গেছে। নিশ্চয়ই ওই ব্যারিস্টার মামুনের কাজ। ব্যারিস্টার মামুন সাহেব তার বোনকে বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে। সে কিডন্যাপ করবে কি কারণে? ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? মেয়ের বাসায় ঢাকায়। আপনি কি করে জানলেন? আমাদের ভাগ্নে ফোন করে আমাদের ঢাকায় সব জানিয়েছে। আপনাদের ঢাকায় ফোন করে জানালো, অথচ আমি লোকাল ওসি। আমাকে ফোন তো দূরের কথা, মৌখিক ভাবে জানালো না। জানালে আপনারা কি করতেন? থানায় সত্যিকারের অভিযোগ জানাবার পর আমাদের যা দায়িত্ব আমরা তাই করতাম। নাদের খানকে থানায় পাঠিয়ে দিন, তার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। চল ফজল, বুঝেছি। তাহলে আমাকে কেসটা। আয়। আচ্ছা। রফিক, তুমি মামুন ভাইকে বিষয়টি
এখনই ফোনে জানাও। কি করতে হবে তা সেই ভালো বুঝবে, তাই না মা? হ্যাঁ। হ্যালো মামুন। হ্যাঁ রফিক বল, কি হয়েছে? মামুন, সাদেক উকিল আজ থানায় এসেছিল। খুশিবাবুকে ওই ছদ্মবেশীর লোকটি উঠিয়ে নিয়ে গেছে বলে মামলা করতে চাইছে। কি বললি? খুশিবাবুকে উঠিয়ে নিয়ে গেছে? মামুন, তুই একটা কাজ কর, জলদি থানায় চলে আয়। আমি এক্ষুনি আসছি। আসুন স্যার। আপনি? ব্যারিস্টার মামুন রশিদ মামুন। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। ইন্সপেক্টর রফিক, আমি একটা এজাহার মামলা করবার জন্য আপনার এখানে এসেছি। ঘটনা কি এবং আসামিরা কারা একটু খুলে বলুন তো। আমার একমাত্র বোনকে অ্যাডভোকেট সাদেক আলী খানের ছেলে নাদের খানের সাথে বিবাহ দিলে দীর্ঘদিন যাবৎ তার উপর অন্যায় অত্যাচার করতে থাকে। বোন আমার এতদিন নীরবে সহ্য করেছে। গত পরশু রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার মামুন, আপনি কি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। এলাকাবাসী সহ লোকজন, চেয়ারম্যান জানালো হয়তো আমার বোন খুশিকে হত্যা বা গুম করেছে। তাই আমি এই বিষয়ে আইনি প্রতিকার চাই। রহমত স্যার, মামলাটি নথিভুক্ত করে পুলিশ ফোর্স নিয়ে এক্ষুনি চলুন। ওকে স্যার, আমরা ফোর্স রেডি করছি। আসো। বাচ্চা আমাদের ফিরে চেষ্টা। ওদিকে যাও। আপনি মনে করেছিলেন আপনি নিজে সুন্দরবনের বান্দর রাজা। কি বলতে চাও? জনাব সিনিয়র অ্যাডভোকেট, তুমি নয়, আপনি বলুন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি যে খুব চালাক লোক তা আমি এলাকায় এসে জানতে পেরেছি, এবং তাই আপনাকে গ্রেপ্তার করার পূর্বে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে এসেছি। ওসি রফিক, কোনো লাভ নেই। বাঘ যখন বনে থাকে তখন সে পশুর রাজা বাঘ, কিন্তু যখন সে শিকারীর জালে ধরা পড়ে তখন সে আর বাঘ থাকে না। রহমত। জি স্যার। তখন সে কি হয়ে যায়? তখন সে মানে পাতিশিয়াল হয়ে যায় স্যার। রাইট। রহমত, ওদের গ্রেপ্তার করে থানা নিয়ে চলো। জি স্যার। বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুশি হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আসামিদের নিয়ে এসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারী নির্যাতন মামলায় জামিন দেওয়ার ক্ষমতা এই আদালতে নেই। উচ্চ আদালতে জামিনের প্রার্থনা করতে হবে। মারিনা, তুই এসব আদালত বিচার কার্যের জায়গা। এখানে আত্মীয়তার সুবাদে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। বুবু, বুবু, আরে রাখো তোমার কাজ। কি মামুন, তোর আনন্দ দেখে মনে হয় সারা দুনিয়া হাসতেছে। হ্যাঁ বুবু, হ্যাঁ। মাত্র 9 মাসে স্বাধীন হয়েছিল এই দেশটা, কিন্তু এত বছর পার হয়ে গেল আমার বাবা মার হত্যার বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত নেয়নি। কিন্তু কিন্তু আজ এত বছর পর আদালত মামলা গ্রহণ করেছে। পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। কিন্তু মামুন, সাক্ষী প্রমাণ কই পাবি? আছে বুবু, আছে। হায় ভাই, আমার বুকে আয়। এত বড় সুখের সংবাদ শুই না, আমার বুকের ভিতরটা ধরপড় করতেছে। তুই আমার বুকে এসে সব হতাশা মুছে ফেলা।
অর্ডার অর্ডার রেগুলার মামলার নথিতে এনে আদালতের বিচার কার্য শুরু করতে নির্দেশ দেওয়া হলো। জয়দেবপুর সদর থানার মামলা নাম্বার 25, বাদী ব্যারিস্টার মামুনুর রশিদ মামুন, আসামি অ্যাডভোকেট সাদেক আলী খান গং আদালতে হাজির হন। মাননীয় আদালত, এই মামলাটি একটি আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ 11 বছর পর সরকার সদয় হয়ে আদালতে বিচার কার্যের জন্য প্রেরণ করেছেন। আমি নিজেই এই মামলার বাদী এবং বাদী পক্ষের আইনজীবী, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিচারক আপনি এই মামলার প্রধান সাক্ষী। তাই আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিচারকের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করার অনুমতি নিয়ে এসেছি। এই হলো অনুমতিপত্র। মিস বিনা, মিস বিনা, আপনাকে অনুরোধ করছি সাক্ষীর কাঠগড়ায় গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। ইয়েস স্যার। মাননীয় আদালত, আজ থেকে 11 বৎসর আগে জয়দেবপুর সদর থানা রতনপুর গ্রামে 87 এক মাঝি ছিল। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানও ছিল। মাঝির নাম জয়নাল মাঝি। তার মেয়ে খুশিকে বিয়ে করার প্রস্তাব দিয়ে স্ত্রীর মর্যাদা দেবার আশ্বাস দিয়ে সেই গ্রামের সাদেক আলী খানের পুত্র নাদের খান তার সতীত্ব কেড়ে নেয়। সাদেক খানের বাংলো বাড়ির কেয়ারটেকার এই ঘটনা প্রত্যক্ষ দেখে এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খানকে জানালে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সাদেক খানের বাংলো বাড়ি থেকে ধরে নিয়ে যায় জয়নাল মাঝির কন্যা খুশি ও নাদের খানকে। মাননীয় আদালত, যে স্থানে বিচার হচ্ছিল সেখানে গিয়ে সাদেক খান সুকৌশলে জয়নাল মাঝির মেয়ে খুশিকে তার ছেলে নাদের খানের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে জনমনে বিষয়টিকে ধামাচাপা দিয়ে ফেলে। এলাকার জনগণকে বোঝানোর জন্য নাদের খানকে তার স্ত্রী সহ জয়নাল মাঝির বাড়ি পাঠায় বড় বড় মাছ, মুরগি আর খাসি দিয়ে। এলাকার সহজ সরল জনগণ এই দৃশ্য দেখে সাদেক খানকে ভালো লোক হিসেবে গ্রহণ করে। সাদেক উকিল সময় সুযোগ বুঝে মাঝিকে তার বাড়িতে দাওয়াত দেয়। তারপর মহামান্য আদালত, এখানে বিষ আছে। আজ রাতে আপনাদের দুজনকে এই বিষ খেয়ে মরে যেতে হবে। এসব আপনি কি করতেছেন? আজ এই মুহূর্তে যদি আমার প্রস্তাব মেনে না নাও, তাহলে তোমার মেয়ে খুশিকে আমার ছেলে নাদের জনসমক্ষে দুশ্চরিত্রা প্রমাণ করে তালাক দিয়ে দেবে। মাননীয় আদালত, এখানে এই দৃশ্যের জবনিকা নয়। জয়নাল মাঝি তার স্ত্রী সহ অবশ শিশু মামুনকে রেখে একমাত্র মেয়ের সুখের আশায় রাতে সাদেক খানের প্রস্তাব মোতাবেক বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাননীয় আদালত, আপনি জানেন আমি এই আদালতের একজন সিনিয়র অ্যাডভোকেট। দুর্ভাগ্যক্রমে একটি নারী নির্যাতন ও কিডন্যাপ মামলায় সস্ত্রীক হাজত পাশ করছি। এই মামলার বাদী ও আইনজীবী একজন ফ্রেব, চালাক, চতুর ওই মামুন তার বোনের মাধ্যমে আমাদের কাছে প্রস্তাব দেয়। কে বলেনি? 1 কোটি টাকা নগদ প্রদান না করা হলে তিনি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করবেন। আমি টাকা দিতে অস্বীকার করাই পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে কোথাও গোপন রেখে আমাদের এই মামলায় জড়ানো হয়েছে। মাননীয় আদালত, তিনি শুধু একটি মামলা দিয়ে ক্ষান্ত হননি। আজ থেকে 11 বছর আগের একটি আত্মহত্যাকে হত্যা মামলা সাজিয়ে আমাদেরকে আজ আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়েছে, যার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। অবশ্যই সাক্ষী প্রমাণ আছে, এবং এই সাক্ষী বাইরের কেউ নয়,
সাক্ষী স্বয়ং আসামের একমাত্র মেয়ে মিস বিনা, যিনি আমার কাছে স্বীকার করেছেন তার বাবা এবং মা জয়নাল মাঝি ও তার স্ত্রীকে বিষ খেতে বাধ্য করেছে। অবজেকশন মিলন, আমি এই ধরনের কোনো কথাই বলিনি। সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ষড়যন্ত্র। মিথ্যে, বানোয়াট কিংবা ষড়যন্ত্র নয় মিস বিনা, আপনি নিজেই শুনুন আপনার জবানিতে জবানবন্দি। মামুন, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আমাদের মিলনে কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমার বাবা তোমাকে সহজভাবে মেনে নেবে না, কারণ তার বংশমর্যাদা আর আত্ম অহংকারের জন্য। তুমি হচ্ছ মাঝির ছেলে আর আমি হলাম খান বংশের মেয়ে। তাছাড়া তুমি হয়তো জানো না, আজ থেকে বহু বছর পূর্বে তোমার বাবা আমাকে বিষ পান করিয়ে হত্যা করিয়েছিল আমার বাবা। আজকের মতো আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। সেই সাথে আসামিদ্বয়কে পুনরায় হাজতে প্রেরণ করা হোক। সবই জিন্দা বাবার দোয়া। আমি ধ্যানে বসে আপনাদের বিপদ দেখতে পেয়ে ছুটে এলাম। ধন্যবাদ আপনাকে নাদের। এই সেই আধ্যাত্মিক পীর। পীর চাচা, জেল থেকে ছাড়াতে আপনি সাহায্য করেছিলেন? আমি নগণ্য মানুষ, সবই জিন্দা বাবার দোয়া। বাবা নাদের, আমি আর হাজতে যেতে চাই না। ওখানে খুব কষ্ট, মনে হয় দোজখখানা। আজ আমি তোমাদের আমার আস্তানায় নিয়ে যাব। ওখানে পুলিশের বাবাও তোমাদের খুঁজে পাবে না। তারপর শুরু করব আমার খেলা। নাদের, খেলা শুরুতেই ওই মাঝির ছেলে মামুনকে মেরে ফেলতে হবে। জিন্দা চাচা, মারুন শালাকে। জিন্দা বাবা, আরে যান। জিন্দা বাবা বুয়া।
ওদের দিয়ে যাও। আপনি একটা ভণ্ড, কোনো পাওয়ার নাই। আপনার জন্য এখন জেল খাটতে হবে। চলেন যাই। চলো জান বাসাই, বাগি বাগি। বেটি ধরছি, বেটি। সারা জীবন ভণ্ডামি করেছিস, আজ ভণ্ডামির মজা তোদেরকে বুঝিয়ে দেব। কারণ তুমি রফিক, আজ তোমার কাজ আমি করেছি। মানে বুঝলে না? তুমি সারাদিন বাসা যাওনি বলে তোমাকে খুঁজতে এসে দেখলাম ডিসুম ডিসুম হচ্ছে, আর আমিও ডিসুম ডিসুম শুরু করে দিলাম। মামুন কোথায়? চলো আমার সাথে। চলো। ধর্মের চাবি আপনিতেই করে, সেই জন্য তোর গলায় আজ ফাঁসির তৈরি। মামুন, তুই মনে করছিস আমার স্বামী এবং শ্বশুরের মায়েরা বাবা মার হত্যার প্রতিশোধ দিবি? বাবু, এ তুই কি করলি? তুই ছোট ভাই হয়েও বড় বোনের জন্য অনেক কিছু করছিস, এর জন্য আমি তোর কাছে ঋণী। ছোট ভাই? মাহমুদ, বাবা মার কবর স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলাম যে সাদেক খান তাদেরকে বিষ পান করতে বাধ্য করেছিল, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে বোঝাবো মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। কিন্তু তুই আমার একমাত্র বোন হয়ে তাকে বাঁচিয়ে দিলি। বাঙালি মেয়ের জন্ম হয় বাবার বাড়িতে, বিয়ের পর পরম আত্মীয় হয় স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তাই আমার চোখের সামনে তাদের এই করুণ মৃত্যু আমি দেখতে চাই না। হ্যাঁ মামুন, বুড়ো ঠিকই বলেছে। বধূ হিসাবে স্বীকৃতি দিয়ে সারা জীবন অত্যাচার করেছ, আজ তারই জন্য তোমার জীবন ফিরে পেলে খুশি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, আজ থেকে আমি আর কোনো বড় লোকের সন্তান নই। বাবা নাদের, আমি জীবনে বড় ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে। আমি পারবো না, তোমার বৌমাকে বলো। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দে। কি করছেন আপনি? আমাকে মিস্টার বাধ্য সাদেক আলী করবেন খান, না। আপনার পরিবার আপনাকে মাফ করলেও আইন আপনাকে মাফ করবে না। সরি, ইউ আর আন্ডার অ্যারেস্ট।